হাই মিড রেঞ্জ বাজেটে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন ক্যামেরার জন্য, বাট সাইজটা এর চাইতে বড় হওয়া যাবে না, এরকম কম্প্যাক্ট ডিভাইস হতে হবে এবং যদি জাইসের সাথে কোলাবোরেশন থাকে তাহলে আরও সুবিধা হয়। কথা বলছি ভিভোর V70 নিয়ে। এই স্মার্টফোনটা রিভিউর জন্য আপনারা অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করে আসছিলেন যে আমি ক্যামেরার জন্য একটা ফোন কিনবো, তাহলে এটা নেবো কিনা ভাই, আপনার চ্যানেল থেকে এটা রিভিউ পাইনি। V70 বলা যায় বা অনেকেই কনসিডার করছেন ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হিসাবে হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্ট থেকে, বাট আসলে অ্যাজ এ ব্যালেন্স ফোন বা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসাবে আসলে কি এটা সেরা? চলুন সেটা তো আমরা অবশ্যই ফাইন্ড আউট করবো। তবে দুঃখজনক বিষয় হলো এই স্মার্টফোন আরও প্রায় 2.5 মাস আগে যখন বাংলাদেশ মার্কেটে আসে তখন যে দাম ছিল তার তুলনায় প্রায় আরও 2-4 হাজার টাকা বা 2,500 টাকার মতো বোধ হয় বেড়ে গেছে। কি একটা অবস্থা! এই স্মার্টফোনটা কারেন্টলি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন SMS গ্যাজেটে। তাদের প্রত্যেকটা আউটলেটই অ্যাভেলেবল রয়েছে, ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তাদের আউটলেট রয়েছে। কুষ্টিয়া ব্রাঞ্চ আজকে ভিডিওটি স্পন্সর করছে, সেখান থেকে চাইলে ফিজিক্যালি আপনি নিতে পারবেন, তাছাড়াও অনলাইন থেকে পারচেস করতে পারেন। অনেকেই দেখলাম রিসেন্টলি SMS গ্যাজেটের কোন স্পন্সরের ভিডিও আসলে আপনারা কমেন্ট করেন যে ওনাদের বিহেভিয়ার ভালো না, তারপরেও আপনি কেন ওনাদের রিভিউ করছেন। দুইটা বিষয় আগে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিভিউয়ার, আমরা রিভিউ করছি। আপনি আপনার মতো করে যে কোনো জায়গা থেকে তো অবশ্যই পারচেস করতে পারেন। আপনার রিভিউর জন্য একটা ডিভাইস দরকার ছিল আমাদের, সেই ডিভাইসটা আমরা SMS গ্যাজেট থেকে পেয়েছি এবং আমরা রিভিউ করছি। এবারে আপনি চাইলে আপনার পছন্দ মতো জায়গা থেকে অবশ্যই কিনতে পারেন, কিন্তু তারপরেও একটা কথা থাকে, যেহেতু আমরা রিভিউ করছি কোনো একজন স্পন্সর নিয়ে, আপনারা চাইবেন হয়তো বা তার কাছ থেকেই নিতে। এখন সে যদি ভালো না হয়, তারা যদি ভালো না হয়, তাহলে তাদের রিভিউ তো আমাদের করা উচিত না। এখন অনেকেই বলছেন তাদের ব্যবহার নাকি ভালো না। স্পেসিফিকলি কি হয়েছে এই বিষয়টা একটু ডিটেইলে আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনার সাথে কী ঘটনা ঘটেছিল, ওনার সাথে কী ঘটনা ঘটেছিল, কেন আপনাদের এমনটা মনে হয়েছে, তাহলে আমরা আসলে এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারি। শুধুমাত্র একটা কমেন্ট করে রাখলে যে ওনাদের ব্যবহার ভালো না, তাহলে কিন্তু ব্যাপারটা বোঝা যায় না। কারণ মানে নর্মালি যদি আমরা দেখতে যাই থিওরিটিক্যালি, তাহলে একজন দোকানদার উনি যার কাছে বিক্রি করবেন তার সাথে তো খারাপ ব্যবহার করার কথাই না, তাহলে তো আপনি বের হয়ে চলে যাবেন, আপনি কিনবেন না। সুতরাং বিষয়টা একটু ক্লিয়ারলি যদি আমাদেরকে সেটা মেইলে বলতে পারেন, কমেন্টে যদি লেখা সম্ভব হয় লিখলেন, তাহলে আমরা এর বিরুদ্ধে কথা বলতে পারবো। সো আই থিঙ্ক আপনারা মানে ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনারা ওইভাবে একটু মানে যেটাই হোক না কেন, সেটা নট অনলি SMS গ্যাজেটস, সেটা যে কোনো স্পন্সরের আপনারা অবশ্যই একটু ক্লিয়ারলি বলবেন। আর হয়তো আপনারা খেয়াল করছেন যে SMS গ্যাজেটের প্রচুর পরিমাণে ভিডিও আসে আমাদের চ্যানেল থেকে। কেন? কারণ এর আগে আমরা অনেক স্পন্সরদের সাথে কাজ করতাম এবং সবার সাথে কিছু না কিছু ইস্যু প্রত্যেকজনকে ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যেত। এখন আমরা লিমিটেড একদম সিলেক্টেড কয়েকজনের সাথে কাজ করছি, এর বাইরে কাজ করা হয় না আসলে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। এনিওয়ে, আমরা কথা বলছিলাম ভিভো V70 নিয়ে। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার সাইজটা আমার কাছে খুবই দারুণ লাগে, কারণ এই সাইজটাকে আসলে স্ট্যান্ডার্ড বলা যায়, অনেক বেশি বড় না, অনেক ছোটও না। বডি ফ্রেমটাতে ওরা মেটাল ব্যবহার করছে, তবে যে জিনিসটা নিয়ে আমার কমপ্লেন থাকবে এই ফোনটাতে, তা হচ্ছে এটার বাটনটা না খুব হালকা চাপ লাগলেই দেখলাম যে মানে কাজ করা শুরু করে, মানে ওই লেভেলের ট্যাকটাইল ফিলটাও দিচ্ছে না, আবার খুব অল্প চাপেই। এখন এই বিষয়টা যদি ম্যানেজ করে নিতে পারেন, কিংবা আপনি যদি কেসে ব্যবহার করেন, তাহলে আর সমস্যায় পড়বেন না। কেস ছাড়া ব্যবহার করতে গেলে হুটহাট করে একটু মানে অ্যাক্সিডেন্টাল চাপ লেগে যেতে পারে, সেক্ষেত্রে ডিসপ্লেটা অন হয়ে যেতে পারে। এই রিয়ার প্যানেলে গ্লাস ফাইবার রয়েছে এবং এটা ফ্রস্টেড, যার ফলে দেখতে তো ভালো লাগছে। এখানে আমরা জাইসের লোগো দেখছি, 3টা ক্যামেরা দেখছি এবং যেটা বললাম ফোনটার থিকনেস কম, এটাতে IP68, 69 এর রেটিং রয়েছে। সো পানিতে চাইলেও চুবানো যাবে এই স্মার্টফোনটিকে। ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি ভালো, ফোনের ডিজাইন সুন্দর এবং হ্যান্ড ফিল ভালো, ওয়েট ব্যালেন্সও ভালো, এগুলোতে কোনো ধরনের কমপ্লেন নেই বাটনটা বাদে। আচ্ছা, এটাতে অ্যামোলেড প্যানেল ওরা ব্যবহার করছে, যার সাইজ 6.59 ইঞ্চ, ওই যে বলছিলাম স্ট্যান্ডার্ড সাইজ। আর এটা HDR10+ সাপোর্টেড এবং 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। আমাদের টেস্টিং 120 হার্জ, 90 to 120 হার্জের মধ্যেই মানে ম্যাক্সিমাম অ্যাপগুলো এরকম জায়গা থেকে রান করছে। সো গুড এনাফ। 500 নিটসের মতো পিক ব্রাইটনেস আছে, এটাও আপনাকে আউটডোরে একদম পারফেক্ট একটা ভিজিবিলিটি দেবে, ইভেন ইনডোরেও। স্কট জেনসেশন গ্লাস প্রোটেকশন রয়েছে আর কি। স্কট জেনসেশন আসলে আমাদের একদম ওই লেভেলের পরিচিত না হলেও বেশ কিছু স্মার্টফোনে তো আমরা এর আগে ব্যবহার করেছি। সো হয় কি, আপনি একটা গ্লাস প্রোটেক্টরেই ব্যবহার করেন, আদারওয়াইজ দেখবেন যে যেই প্রোটেকশন থাকুক না কেন হঠাৎ করে প্রোটেক্টর গেলে ভেঙে যেতে পারে। সো প্রোটেক্টর অবশ্যই এটা ব্যবহার করা উচিত। ডিসপ্লেটার কালার রিপ্রেজেন্টেশন খুবই ভিভিড, ভাইব্রেন্ট একটা কালার দিচ্ছে, ব্রাইটনেস ভালো পেয়েছি, টাচ রেসপন্স নিয়ে প্রবলেম নেই। একটু ম্যাজেন্ডা টোন লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে হোয়াইট স্ক্রিন করে ফেলছেন, বেশি ব্রাইটনেস আছে তখন, এটা লো ব্রাইটনেসে হয় না, মূলত হাই ব্রাইটনেসে গেলে অনেক সময় খেয়াল করতে পারেন হালকা একটু টিন্টে দেখা যায়, যদিও এটা মনে হয় না খুব একটা বদার করবে আপনাদেরকে। আদারওয়াইজ ডিসপ্লে ওকে আছে। এটা যেহেতু একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, আপনার ক্যামেরার জন্যই হয়তো এটাকে কনসিডার করবেন এবং এখানে আমরা ক্যামেরা দেখতে পাই তিনটা 50 মেগাপিক্সেল মেইন, 50 মেগাপিক্সেলের টেলিফটো রয়েছে, 3x অপটিক্যাল জুম দেবে যেটা, এছাড়াও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে। আই নো 8 মেগাপিক্সেলটা একটু ছোটোই শোনা যায় যখন এটা একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস হিসেবে আসে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আসলে সত্যি বলতে গেলে এইটার যে মেইন ক্যামেরাটা, এইটা একদমই সন্তুষ্ট করার মতো একটা ছবি দেয়, যেখানে আমরা শার্পনেস ডিটেল অন পয়েন্টে দেখতে পাই। কালারটা একেবারে ন্যাচারাল তো আমি বলবো
বলবো না, কিন্তু একদম ওভার স্যাচুরেটেড না, একটু ভাইব্রেন্ট আই ক্যাচি টাইপের, একটু ক্রিস্প কালার দিচ্ছে, দেখতে এটা সত্যিই বেশ সুন্দর লাগে। তার চাইতে বড় বিষয় হলো ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল, যথেষ্ট ওয়াইড আপনি বলতে পারবেন, আবার এক্সপোজার কন্ট্রোলিংও ভালো করছে। লো লাইটের দিকে হ্যাঁ তুলনামূলকভাবে কিছুটা সফট হচ্ছে না, একদম স্টেডি হাতে ধরতে হয় না, কারণ ওয়াইএস আছে এখানে, যে কারণে স্টেবিলিটিটা মোটামুটি ভালো পাওয়া যায় এবং র্যান্ডমলি তুলে ফেললো একটা বেটার আউটপুট আপনি বের হতে দেখবেন। অন্যদিকে কন্ট্রাস্টটা তখন একটু বাড়ে লো লাইটে, যদিও সেটা দেখতে খারাপ লাগছে না। তবে আমি যেটা করছি, এই স্মার্টফোনের তোলা ছবিগুলো মানে বেশ কিছু ছবি আমি গুগল ড্রাইভে লিঙ্ক আকারে দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিলে আই থিঙ্ক আরও বেটার একটা আইডিয়া পাবেন। ভিডিওতে সবসময় ক্লিয়ার বোঝা যায় না। প্রাইসটাকে আমি মেনশন করছিলাম, এটার বর্তমান দাম রয়েছে 57,999 বা 58,000 টাকা। এটা যখন প্রথম আসে তখন 55,000 টাকাই পাওয়া যেত, তো তা বলছিলাম দাম বেড়ে গেছে। এখন ওই জায়গা থেকে আমরা মেইন ক্যামেরা রেজাল্ট অসন্তুষ্ট হওয়ার মতো পাইনি, ভালো পেয়েছি। তবে আলট্রাওয়াইডটাতে আসলে কমপ্লেন করার সুযোগ থাকে। আলট্রাওয়াইডটা একেবারে ওই টপ লেভেলের রেজাল্ট তো দিচ্ছে না, মানে আপনি যখন 57-58 টাকা দিয়ে কিনবেন আপনার কাছে মনে হবে এটা অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের আলট্রাওয়াইডগুলোর মতোই অ্যাজ ইউজুয়াল একটা রেজাল্ট দেয়। ডেলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো থাকলেও লো লাইটে খুব একটা দারুণ ছবি দেয় না, যথেষ্ট ওয়াইড ছবি দিচ্ছে। ডাইনামিক রেঞ্জে মেইন ক্যামেরার মতো অতটা দারুণ করতে পারছে না, তাছাড়া এইটা লো লাইটেও একটু স্ট্রাগল করছে ভালোই। সো আলট্রাওয়াইডটার ইমপ্রুভমেন্টের জায়গা ছিল সত্যি বলতে। তবে ভালো করছে আবার এর পোর্ট্রেট মোড, যেখানে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম তো পাচ্ছেন, যার ফলে আপনারা লসলেস জুমেই ছবি দেখবেন। একটু ওভার শার্পেনিংয়ের প্রবণতা আছে, বাট আপনি বেশ কয়েকটা ফোকাল লেন্থে এখান থেকে ছবি তুলতে পারবেন, তার মধ্যে 23, 35, 50, 85 অ্যান্ড 100 mm। 50, 85, অন্যদিকে 100, এগুলোর ছবি মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। 35-এর ছবিও দারুণ আসে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনার কাছে একদমই ন্যাচারাল মনে হবে, লাইক মিররলেস টাইপের একটা ছবি দিচ্ছে। এজ রিডাকশন ভালো, হ্যাঁ একটু ফেসটাকে হালকা একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, যেটা আমরা ভিভোর স্মার্টফোনে অহরহই দেখেছি। তবে 10x পর্যন্ত ছবি চাইলে কাজে লাগানো যায়, বাট এর উপরে গেলে বা 100x-এ গেলেও আপনি তুলতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা আশানুরূপ ছবি আপনি পাবেন না, যেগুলো কিনা মানে অয়েল পেন্টিং টাইপের আর কি মনে হতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এটা খুবই সুন্দর ছবি দেয়, বিশেষ করে সেলফি লাভারদের ভালো লাগবেই। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, তবে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো, এটা ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে সুন্দর ছবি দিচ্ছে, এটা নিয়ে কমপ্লেন করার মতো আমি জায়গা দেখছি না। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 60 fps, এবং যেমনটা দেখছেন রেজুলেশন ভালো, বাট কন্ট্রাস্টের লেভেলটা একটু বেশি, যেটা বিশেষ করে ইনডোরের দিকে। তাছাড়া কালারটা একটু বেশি পাঞ্চি করে প্রেজেন্ট করছে। এর বাইরে ওকে শার্পনেস ডিটেল ভালো আছে। আর সাউন্ডটা রেকর্ড হচ্ছিল কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোনে, সাউন্ড কোয়ালিটি ভালো, মানে এমন না যে আপনি আউটডোরে গিয়ে এইটা দিয়েই ভিডিও টিডিও করে সব কাজে লাগাতে পারবেন, এমন না, এরকম ট্রিটমেন্টেড কন্ডিশনে চাইলে কাজে লাগানো যায় আর কি। আর ব্যাক ক্যামেরা মেইন শুটার ভিডিও রেকর্ড করতে পারে 4K 60 fps-এ, ওইখানে শার্পনেস ডিটেল ভালো, স্ট্যাবিলিটিও বেশ ভালো। ভিডিওতে এক্সপোজার কন্ট্রোলিংয়েও যে খুব বেশি টাইম নেয় এমন না, তবে হ্যাঁ এই বোঝা যাবে আর কি যে ফোনে রেকর্ড করা এরকম। তাছাড়া ওকে আছে, কিন্তু আলট্রাওয়াইডটাতে আবার আপনি 4K-তে রেকর্ড করতে পারছেন না, যেটা একটা লিমিটেশনের কারণ আপনি ফোনটা তো অ্যারাউন্ড 60K ঘরে প্রায় চলে আসছে, সেই জায়গা থেকে কিনছেন, রাইট? সো এইখানেও আমার একটু কমপ্লেন থাকলো। হ্যাঁ, এখন যদি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যামেরা স্মার্টফোন এটাকে আমি কনসিডার করতে পারি কিনা, মেইন ক্যামেরা, পোর্ট্রেট এগুলোর জন্য অবশ্যই এটাকে কনসিডার করতে পারেন। জাস্ট আলট্রাওয়াইডে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল, এবং আলট্রাওয়াইডে ভিডিওতে 4K থাকলে পরে পারফেক্ট হয়ে যেত। এর বাইরে ওকে, এর বাইরে আপনি ক্যামেরা স্মার্টফোন হিসেবে এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন অবশ্যই। বাট পারফরমেন্সের কী অবস্থা? ভিভোর এই ধরনের ফোনগুলোতে পারফরমেন্সে খুব একটা দারুণ কিছু আমরা দেখি না। যেমন এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 16-এ, যেখানে 4টা মেজর আপডেট আমরা পেতে দেখবো। Origin OS 6 রয়েছে, আর এসওসি হিসেবে থাকছে Snapdragon 7 Gen 4, UFS 4.1 স্টোরেজ টাইপ অ্যান্ড LPDDR 5X এর র্যাম। এই জায়গাটা তো অবশ্যই ভালো, বাট এসওসিটা হচ্ছে গিয়ে প্রিভিয়াস জেনারেশনের, কিন্তু আমরা UFS মানে স্টোরেজ টাইপ অ্যান্ড হচ্ছে র্যাম টাইপ, এই দুইটা জায়গায় ইমপ্রুভমেন্ট পাচ্ছি। দ্যাটস ওয়াই আপনি প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট অনেকটাই লক্ষ্য করবেন, বা রেগুলার টাস্কিংয়ে বা যে কোনো কাজ করতে গেলে আপনি বেটার ফিল করবেন সেম এসওসি থাকা সত্ত্বেও। যেমন ধরুন আপনি যে কোনো একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যাচ্ছেন, আপনার মনে হবে বেশ ফাস্ট কাজ করছে, বা একটা হাই মিড রেঞ্জ স্মার্টফোনের মতোই রেজাল্ট দিতে পারছে, খুব একটা হিট জেনারেট করছে না নর্মাল ইউজেসে। আপনি ধরুন এই স্মার্টফোন দিয়ে রেকর্ড করা ভিডিওগুলো এডিট করছেন কিংবা ছবি এডিট করছেন, সেই কাজগুলো অনায়াসে হ্যান্ডেল করতে পারছে। মাল্টিটাস্কিংয়ে ভালো, র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, 8GB এবং 12GB র্যামে পাওয়া যায়, তাছাড়া 256 অ্যান্ড 512GB-তে পাওয়া যায় এই ডিভাইস। এর 256GB ভ্যারিয়েন্টের দামে কিন্তু আমি তখন বলছিলাম, যেটা বর্তমানে 58K-এর মতো রয়েছে। সো ডে টু ডে লাইফের কাজবাজে আপনার মোটেই মনে হবে না আপনি কোনো ব্যালেন্স ফোন ব্যবহার করছেন না, কিংবা আপনি একটা লোয়ার বাজেটের ফোন ব্যবহার করছেন, কিন্তু গেমিং করতে গেলে মনে হবে না আমি 57,000 টাকার ফোন অবশ্যই ব্যবহার করছি না, কারণ আপনি 42-40 টাকা প্রাইস সেগমেন্টে বা আর একটু নিচেও আরও বেটার গেমিং রেজাল্ট দেয় এমন স্মার্টফোন এক্সিস্ট করতে দেখবেন। সো এটাকে গেমিং ফোন হিসেবে কোনোভাবেই বিবেচনা করা ঠিক হবে না। যদি আপনি একজন ব্যালেন্স ইউজার হয়ে থাকেন, আপনি মানে ক্যাজুয়ালি গেমিং করেন, সামটাইমস একটু শখের বসে গেমিং করবেন, দেন ও আপনাকে সন্তুষ্ট করবে। সেক্ষেত্রে আপনি PUBG প্লে করতে পারেন, 60 FPS গেম খেললেন, কিন্তু আপনি ডেফিনেটলি আরও হাই FPS এক্সপেক্ট করবেন, সেটাই স্বাভাবিক।
বাট যেটা হয় হ্যাঁ এমন সেটিংসে সে স্টেবল একটা রেজাল্ট দেয়, কিন্তু তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে যে হিটটা একটু বেশি জেনারেট করছে। সামটাইমস আমরা টুকটাক কিছু লাইকের দেখা পেয়েছি, স্ট্যাটারেরও দেখা পেয়েছি। তাছাড়া কারো প্ল্যান থাকলে যে আমি এটাতে রেকর্ডিং অন করে গেমিং করব, তখন কিন্তু ফোনে হিট বেশি জেনারেট করবে এবং পারফরমেন্স ড্রপ করবে, সো ওটাও করা উচিত হবে না। আবার সিওডি তুলনামূলকভাবে বেশ স্টেবল রেজাল্ট দিচ্ছে এই স্মার্টফোনে, ইভেন ফোনও বেশি গরম হয় না, কারণ এটা অনেক বেশি অপটিমাইজড একটা গেম আমরা জানি। আবার আমরা এখানে ট্রাই করছিলাম গেনশন ইম্প্যাক্টের মতো ভারী গেম জাস্ট দেখার জন্য কি অবস্থা। হ্যাঁ ফোন একটু বেশি হিট জেনারেট করছিল, থার্মাল ম্যানেজমেন্টে তখন মনে হচ্ছিল যে একটু প্যারা খাচ্ছে। এটা 60 FPS আমরা ট্রাই করি, বাট ফ্রেম রেট একদম স্টেবলভাবে ধরে রাখতে পারিনি। মোস্টলি এটা 55 এর আশেপাশে ছিল। 30 মিনিটস প্লাসের পরে এটা আরও কিছুটা নেমে আসছিল এবং গরমটাও বেশি হচ্ছিল। তো ওভারঅল যেটা মানে গেমিং এক্সপিরিয়েন্স থেকে বলা যায়, গেমিংয়ের জন্যই যদি আপনার প্ল্যান থাকে একটা ফোন কেনার, তাহলে এটা আপনার জন্য অবশ্যই না, বরং আপনি চাচ্ছেন একটা ব্যালেন্স পারফরমেন্স, রেগুলার পারফরমেন্স আপনার ভালো হওয়া চাই, মাঝে মধ্যে একটু গেমিং করবেন, তাহলে এটার ইউআই প্লাস এটার পারফরমেন্স এবং স্টোরেজ টাইপ আমরা যা দেখলাম সবকিছু মিলে আপনাকে সন্তুষ্ট করতে পারবে। Origin OS 6 রয়েছে, Origin OS নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আগের চাইতে Origin OS 6 এ এসে আমরা আরও বেটার কিছু লক্ষ্য করছি, নতুন ফিচার অ্যাড হয়েছে, প্লাস এআই এর বেশ কিছু ফিচার্স পাচ্ছি, যেটাতে আমরা ছবি নিয়ে কাজ করতে পারবো, লাইক যেটা আমরা আগে দেখেছি, ফটো বড় করা যায়, এক্সটেন্ড করা যাচ্ছে, প্লাস হচ্ছে কোনো কিছু রিমুভ করতে চাইলে রিমুভ করা যায়, কালার চেঞ্জ করা যায়, তারপরে স্কাই বা আপনার ছবিতে একটা নতুন থিম নিয়ে আসলেন, লাইক গরমকালে তুলেন সেটাকে একটু শীতের দিনের ভাইব নিয়ে আসলেন, এই ধরনের বিষয়গুলো এখান থেকে করতে পারবেন। তো সব কিছু মিলে ইউআই এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালোই লাগবে, খারাপ লাগার কথা না। তাছাড়া এই ইউআই এর মাঝে কোনো ধরনের বাগটা ঘাতি ঘোরার দেখাও আমরা পাইনি। তো যা দাঁড়ালো পারফরমেন্সের জায়গাটা কস্ট কাটিংয়ের শিকার বলবেন, নাকি আসলে ভিভোর এমনটা দেখেই আমরা অভ্যস্ত, বরাবরই দেখে অভ্যস্ত। ভিভোর স্মার্টফোনে আমরা দেখেছি যে ক্যামেরা ভালো করলে ওরা পারফরমেন্সের জায়গাটা একটু কমিয়ে ফেলে, এখানে আরেকটু বেটার কিছু দিলে ডেফিনেটলি দারুণ ফোন হইতো। যদি ব্যালেন্স হিসাবে চিন্তা করেন দেন ওকে। আছে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেখবেন একটু উপরের দিকে থাকে, পজিশনটা মানে পারফেক্ট মনে হয়, এটাও পারফেক্ট এবং সুপার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, পানিটা নিয়ে লেগে গেলেও সমস্যা নেই। ব্যাটারি 6500 mAh 90 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো ভালো, বাট ওয়্যারলেস চার্জিং সিস্টেম এটাতে নেই, যেটা এই বাজেট থেকে আমরা অবশ্যই আশা করতেই পারি। অন্যদিকে বাইপাস চার্জিং টেকনোলজি এটা সাপোর্ট নেয়। ব্যাটারি ব্যাকআপ ভালো, অলমোস্ট 9 আওয়ার্সের মতো একটা এসওটি দিতে পারে, আপনি একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, এটুকু বলা যেতে পারে। তাছাড়া 90 ওয়াট গুড এনাফ। আর স্পিকার কোয়ালিটি ভালো, স্টেরিও সাউন্ড দেয় এবং লাউড প্লাস ক্লিয়ার সাউন্ড দিচ্ছে এটা। হ্যাপটিক ফিডব্যাক ভালো, বেশ টাইট অ্যান্ড স্ট্রং। নেটওয়ার্ক সিস্টেমে কোনো সমস্যা নেই, এনএফসি সাপোর্টেড, ব্লুটুথ প্লাস ওয়াইফাই সবগুলো কানেক্টিভিটি ঠিকঠাক আছে। তো ফাইনালি আমরা যদি কনক্লুশনে চলে আসি, ভিভো V70 কে আপনি কি ক্যামেরা স্মার্টফোন হিসেবে বিবেচনা করবেন? ধরুন আপনার বাজেট 55 থেকে ওদিকে 57-58 পর্যন্ত, সেক্ষেত্রে ক্যামেরার জন্য একটা স্মার্টফোন নিতে চান, তাহলে স্মার্টফোনটা চয়েস লিস্টে অবশ্যই আপনার রাখা উচিত এবং 1-2-3 এর মধ্যেই রাখা উচিত। জাস্ট একটু কনসিডার করতে হচ্ছে আল্ট্রাওয়েটটাতে, বাদ বাকি জায়গাগুলো ভালো করছে। এরপরে যদি পারফরমেন্সের কথা বলেন, মানে গেমিংয়ের কথা যদি চিন্তা করেন, না গেমিং হিসাবে এটাকে নেওয়া অবশ্যই উচিত না, কিন্তু যদি ব্যালেন্স ফোন হিসেবে বিবেচনা করতে চান, তাহলে আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করতে পারি। আপনাদের কাছে কেমন লাগলো ভিভো V70 কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।